লেখিকা অদিতি ঘোষের তোমায় পড়েছে মনে। নীলা, এই নীলা, দরজাটা খোল না একবার, একটা কথা বলেই চলে যাব আমি। দরজার বাইরে থেকে ক্রমাগত কড়া নাড়তে নাড়তে ডেকে চলেছে ঋতুশ্রী, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না ঘরের ভেতর থেকে। বিরক্ত গলায় ঋতুশ্রী বলল, থাক তুই একা একা ঘরে। কাকিমা বলল বলেই এতবার ডাকলাম, না হলে আমার বইয়েই গেছে তোকে এত সাধাসাধি করতে। শোন, আমি কদিন আর আসবো না, ফোন করে বিরক্ত করিস না যেন, আমি এবার চললাম। ঋতুশ্রী দরজার পাশ থেকে সামান্য সরে দাঁড়াতেই খিলটা খুলে দিল নীলাঞ্জনা। ভাঙা গলায় ডাকল, ভেতরে আয় রীতা। ঋতুশ্রী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আবার দরজাটা বন্ধ করে দিল নীলাঞ্জনা। ঋতুশ্রী অবাক হয়ে দেখল নীলাঞ্জনার চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে, নাক মুখ বেশ ফোলা ফোলা, বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরেই কেঁদেছেও। কিন্তু নীলা তো চিরদিনই যথেষ্ট স্ট্রং মনের মেয়ে, ওর এত কান্নাকাটি করার মতো হঠাৎ কী এমন ঘটল? কাকিমার কথাবার্তা শুনে তো মনে হলো উনিও কিছু জানেন না। বাড়ির কোনো ব্যাপার হলে কাকিমা নিশ্চয়ই সেটা জানতেন। তাহলে হয়েছেটা কি? খিলটা খুলে দিয়ে আবার শুয়ে পড়েছে নীলাঞ্জনা। উল্টো দিকে মুখ ঘুরিয়ে রয়েছেও। খাটের একপাশে বসে ওর মাথায় হাত রাখল ঋতুশ্রী। কি হয়েছে আমাকে অন্তত বল নীলা, তুই এভাবে ঘুরে শুয়ে থাকলে আমার বুঝি ভালো লাগবে? এদিকে ঘোর বলছি। উঠে বসে হাতের তালুতে চোখের জল মুছল নীলা। তোকে কোনো কথা না বলে আমি কি কখনো থেকেছি? না, থাকিসনি তো, আর সেই জন্যই তো জানতে চাইছি এভাবে কান্নাকাটি করছিস কেন? কাকিমা বলল তুই নাকি স্কুল থেকে ফিরে কিছু খাসনি আজ, মাথার যন্ত্রণার নাম করে ঘরে খিল দিয়েছিস। কিসের এত মন খারাপ তোর? আজ স্কুলে ম্যানেজিং কমিটির সমস্ত মেম্বার আর টিচারদের নিয়ে একটা স্পেশাল মিটিং ছিল। আমি আজ ফিরেছি 5টার পর। সে না হয় বুঝলাম, কিন্তু ওখানে কি কেউ তোকে অপমানজনক কোনো কথা বলেছে? আলতো করে মাথা দোলালো নীলাঞ্জনা। না রে, সেখানে কেউ কিছু বলেননি আমায়। স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বাররা সবাই খুব ভালো, যথেষ্ট ভদ্র ব্যবহার করেন। তাহলে কি হয়েছে বল? আর আমাকে ধোঁয়াশায় রাখিস না। একটা দীর্ঘশ্বাস ফেলল নীলাঞ্জনা। ওই মিটিংয়ে আজ কি উপস্থিত ছিল জানিস? কে? স্বনামধন্য অঙ্কোলজিস্ট ডক্টর অভিরূপ চ্যাটার্জি। অভিরূপ এসেছে এখানে? ও, তাই আসার সময় চ্যাটার্জি বাড়ির সামনে একটা ঝাঁ চকচকে বড় গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলাম। বিদেশ থেকে ফেরার পর এই প্রথম দেশের বাড়িতে এলো, তাই না? এখানের বাড়িতে এখন যে ওর কাকা কাকিমা থাকেন, তাদের সঙ্গে দেখা করতে এসেছে। সে যাই হোক, তাই এক যুগ পর দেশের মাটিতে পা রেখেই ডাক্তারবাবু স্কুলে গিয়েছিলেন কেন? নিশ্চয়ই তোর সঙ্গে দেখা করতে। কি যে বলিস, আমার মতো নগণ্য একজন মহিলার সঙ্গে দেখা করতে যাবে ওই রকম ফেমাস মানুষ? উনি গিয়েছিলেন অন্য উদ্দেশ্যে। আসলে ওনার জন্যই আজকের মিটিংটা অ্যারেঞ্জ করা হয়েছিল। ডক্টর অভিরূপ চ্যাটার্জি ওনার মায়ের নামে স্কুলে একটা ফান্ড খুলতে চান। সেই ফান্ড থেকে স্কুলের সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদের মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে, যাতে অর্থের অভাবে কারো পড়াশোনা বন্ধ না হয়। বাহ, খুব ভালো কাজ। একেবারে ডাক্তার অনিমেষ চ্যাটার্জির যোগ্য উত্তরসূরি। হ্যাঁ, সবাই সেটাই বলছে। দরজায় কড়া নাড়ার শব্দ হতেই উঠে খিলটা খুলে দিল ঋতুশ্রী। ট্রের মধ্যে দুজনের জন্য এক টোস্ট, চায়ের পট আর কাপ সাজিয়ে নিয়ে ঘরে ঢুকলেন অর্চনা দেবী। শাসনের সুরে বললেন, 10টার সময় দুটো ভাত খেয়ে বের হয়েছিস, আজ টিফিনটা পর্যন্ত খাওয়ার সময় পাসনি। বললি মিটিং ছিল বলে সময় হয়নি। এরকম করলে কারো শরীর ঠিক থাকে? নাও, এখন একটু খেয়ে উদ্ধার করো আমাকে। ঋতুশ্রী উঠে ট্রেটা ধরে নিল অর্চনা দেবীর হাত থেকে। তুমি কোনো চিন্তা করো না কাকিমা, আমি এসে গেছি। এবার আর না খেয়ে ওর পরিত্রাণ নেই। অর্চনা দেবী হাসলেন। তুইও খাবি কিন্তু রীতা, দুজনের জন্যই করেছি, আমি চললাম। উনি চলে যেতেই আবার দরজা বন্ধ করল ঋতুশ্রী। খিদে পেট চুই চুই করছিল, তাই ঋতুশ্রী একবার খাওয়ার কথা বলতেই দ্বিরুক্তি না করে টোস্টে কামড় বসালো নীলাঞ্জনা। ঋতুশ্রীও হাতে তুলে নিল একটা টোস্ট। খেতে খেতে পুরনো প্রসঙ্গে ফিরে এলো আবার। অভিরূপ চ্যাটার্জি স্কুলে যাওয়ার কারণটা জানা গেল। তারপর স্কুলে তোকে দেখে ডাক্তারবাবু কি বলল বল? নিশ্চয়ই খুব অবাক হয়ে গেছে। অভিরূপ আমাকে চিনতে পারেনি রে রীতা, একদমই ভুলে গেছে হয়তো। আচ্ছা,
এবার বুঝলাম সব। তাই এত আপসেট হয়ে গেছিস তুই? আচ্ছা একবার ভাবতো বিষয়টা, তোকে যখন ও শেষ দেখেছে তখন তুই সবে 11-এ উঠেছিস, আর ও তখন অপেক্ষা করছিল উচ্চ মাধ্যমিক রেজাল্টের জন্য। যে মানুষটাকে 21-22 বছর পর দেখছেও, তাকে কি এক চান্সে চেনা সম্ভব? ও, আমি তাহলে ওর কাছে শুধুই একজন মানুষ ছিলাম, এর বাইরে কিচ্ছু না? তা নয় নীলা, ও তো ছোট থেকে এখানে থাকতো না, তাই চিনতো না তোকে। হঠাৎ করেই আলাপ, মাত্র 1.5 মাসের একটা সম্পর্ক। অহেতুক রাগ না করে তুই নিজেই তো নিজের পরিচয় দিতে পারতিস। কেন রে রিতা, কেন নিজেকে এতটা ছোট করব? তাছাড়া কিভাবে নিজের পরিচয় দিতাম বলতে পারিস? নীলাঞ্জনার হাতটা নিজের কোলের মধ্যে টেনে নিল ঋতুশ্রী। আমি তো তখনই বলেছিলাম নীলা, ওকে নিয়ে কোনো স্বপ্ন দেখিস না। তুই যে ব্যাপারগুলোকে অত গুরুত্ব দিয়ে এসেছিস, ওর কাছে সেগুলো হয়তো। কথা শেষ করতে না দিয়ে নীলাঞ্জনা বলল, শুধুই মজার খেলা ছিল তাই তো? না নীলা, সেটা বলছি না। আসলে ওর তখন বয়সটা কত ছিল ভাব একবার। ওর মা বাবা দুজনেই ছিলেন খুব কড়া ধাতের মানুষ। আমরা তখনই জেনেছিলাম ওর মা বাবার ওকে নিয়ে অনেক উচ্চাশার কথা। তাছাড়া ও নিজেও প্রচণ্ড স্টুডিয়াস ছিল। তা না হলে কি উচ্চ মাধ্যমিকে 7th র্যাঙ্ক করতে পারতো? সবই বুঝলাম রিতা, কিন্তু একটা কথা ভুলে যাস না যে ওই কিন্তু শুরুটা করেছিল। সেটা জানি, ওটা ছিল কম বয়সের একটা ঘোর। তারপর পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আর ওই নিয়ে ভাবেনি। কলকাতা থেকে দেশের বাড়িতে আর তো আসারই সুযোগই পাইনি। তারপর আমেরিকা চলে গিয়েছিল। এত ব্যস্ততার মধ্যে ওর সেই স্কুল জীবনের ভালো লাগার কথা এখনও কি আর মনে থাকা সম্ভব? হ্যাঁ, সেই বিদেশ ফেরত ডাক্তার বলে কথা। আমার মতো সামান্য মাস্টারনি তো নয়। সত্যি তোর মতো মেয়ে আমি জীবনে দুটো দেখিনি। সেই 17 বছর বয়সের স্মৃতিকে আঁকড়ে ধরে এভাবে কেউ বেঁচে থাকে না। তোদের সম্পর্কটা কতটুকু এগিয়েছিল বল? সম্পর্ক তো মনের রিতা, সেটা এগোনোর কি আছে? ওটা তৈরি হতে কি খুব কাছে আসার দরকার হয়? কিন্তু সেটাকে মনে রেখে আলটিমেটলি কি পেলি বলতো তুই? কতবার তোকে বিয়ে করার জন্য সাধাসাধি করছেন কাকু কাকিমা। পরিমলদার মতো ভালো মানুষ তোকে বিয়ে করার জন্য হাবিত্যেশ করে বসেছিল। তুই নিরাশ করলি তাকে। সে তো বিয়ে করে দিব্যি ঘর সংসার করছে, তার কথা আবার কেন? ঠিক আছে, তার কথা না হয় বাদ দিলাম, কিন্তু মনের মতো অন্য কাউকেও তো বিয়ে করতে পারতিস। মনের মতো কাউকে? ও, তোর মন জুড়ে তো একজনই আছে আবার। কি অদ্ভুত রকম বোকামি তোর! যে মানুষটার কাছে তোর কোনো অস্তিত্বই নেই, যে নিজের মতো করে জীবনটা গুছিয়ে নিয়েছে, তারই কথা মনে রেখে একা রয়ে গেলি তুই। তা ডাক্তারবাবু একা এসেছে এখানে, নাকি সপরিবারে? সেটা আমি কি করে জানবো বল? স্কুলে গেছে দরকারে, সেখানে তো আর বউ ছেলে মেয়েকে নিয়ে যাবে না। সেটা অবশ্য ঠিক। ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো ঋতুশ্রী। আর বসলে চলবে না রে, অনেকক্ষণ এসেছি। এবার মেয়েটা চেঁচামেচি করবে, ওর বাবাকে জ্বালাবে। যে জন্য তোর কাছে এসেছিলাম সেটাই বলতে ভুলে গেছি। শনিবার দিন তুলতুলের জন্মদিন। আমার শনিবারে অফিস না থাকলেও আনন্দর তো অফিস আছে, তোরও স্কুল আছে। তাই রাত্রে ছোট করে একটা অনুষ্ঠান করব ঠিক করেছি। তোকে সেই জন্যই বলতে এসেছিলাম, তুই কাকিমাকে সঙ্গে করে নিয়ে যাবি। আমি কাকিমাকে বলে যাচ্ছি, কাকিমা আমার অনুরোধ ফেলতে পারবে না কখনোই। সন্ধেবেলাতেই চলে যাবি। নীলাঞ্জনা সোজা হয়ে বসল। যাব। দিনগুলো কিভাবে ছুটছে তাই ভাবছি। তুলতুল দেখতে দেখতে 7 পেরিয়ে গেল, তাই না? হ্যাঁ, আমি যখন আনন্দকে বিয়ে করেছিলাম তখনই কাকু কাকিমা তোকে বিয়ে করার জন্য কত সাধাসাধি করেছিল। সেই সময় বিয়েটা করে ফেললে তোকেও এখন তুলতুলের মতো কারো ঝক্কি পোয়াতে হতো। মা মেয়েতে বেশ তো আছি রিতা, দিব্যি কাটিয়ে দিলাম 38টা বছর। যা ভালো বুঝেছিস করেছিস। তবে তোকে শেষবারের মতো বলছি নীলা, মনটাকে শক্ত কর। এবার ভুলে যা সেই সব পুরনো কথা। কি রে, মনে থাকবে তো? ম্লান হাসল নীলাঞ্জনা। থাকবে। ঋতুশ্রী চলে গেছে একটু আগে। নীলাঞ্জনা উকি দিয়ে দেখল মা বসার ঘরে টিভি খুলে বসেছে। শব্দ না করে দরজায় ছিটকিনিটা আটকে দেওয়ার চেষ্টা করলো। 2-1 মিনিট অপেক্ষা করলো মা টের পেয়েছে কিনা দেখার জন্য। ওদিক থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে নিজের আলমারি খুলে বার করে আনলো ছোট্ট একটা ব্যাগ আর একটা ডায়েরি।
ঝাঁপি খুলে বসে পড়ল বিছানার ওপর। এই দুটোর মধ্যে 21 বছর ধরে সযত্নে রাখা আছে কয়েকটা অমূল্য জিনিস। হ্যাঁ, অমূল্যই। কোনো আর্থিক মূল্য না থাকলেও এগুলোর দাম নীলাঞ্জনার কাছে অনেক। ডায়েরির ভাঁজে ভাঁজে ভরা আছে কিছু শুকনো গোলাপের পাপড়ি, ইউক্যালিপটাস গাছের বেশ কয়েকটা শুকনো পাতা, কয়েকটা ক্যাকটাসের পাতার ঝাপসা হয়ে আসা দুটো পাসপোর্ট সাইজের ফটো। ব্যাগটার থেকে বেরিয়ে এলো এক মুঠো লজেন্সের মোড়ক। এর প্রত্যেকটার ভেতর থেকে সাদা কাগজগুলোর উপর ছোট ছোট অক্ষরে লেখা আছে কয়েকটা করে শব্দ। আজই শেষবারের মতো দেখতে চায় এগুলোকে নীলাঞ্জনা, তারপর নষ্ট করে দেবে সব। সত্যিই তো, কি হবে আর এই মিথ্যে ভালোবাসার নিদর্শনকে আগলে রেখে? হাতের মুঠোয় শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়িগুলো নিয়ে স্মৃতির অতলে ডুব দিল নীলাঞ্জনা। সেবার স্কুলের সরস্বতী পুজোয় আমন্ত্রণ জানাতে গেস্টদের কার্ড দেওয়ার দায়িত্ব পড়েছিল ক্লাস 11-এর মেয়েদের ওপর। যার যে পাড়ায় বাড়ি সেই পাড়ার গেস্টদের কার্ড দেওয়ার দায়িত্ব ছিল তাদের ওপর। নীলাঞ্জনাদের বাড়ি থেকে স্কুল যাওয়ার রাস্তায় পড়ে ডাক্তার অনিমেষ চ্যাটার্জি 3তলা বাড়িটা। ওখানে দুখানা গেস্ট কার্ড দেওয়ার কথা, একটা ডাক্তারবাবুকে আর অন্যটা ওনার স্ত্রী অধ্যাপিকা মালিনী চ্যাটার্জিকে। ডাক্তার অনিমেষ চ্যাটার্জি তখন ছিলেন কলকাতা মেডিকেল কলেজের প্রফেসর, আর মালিনী চ্যাটার্জি একসময় ওদের স্কুলের শিক্ষিকা থাকলেও তখন অধ্যাপনা করতেন শ্রীরামপুর কলেজে। রবিবার দেখেই কার্ডটা দিতে গিয়েছিল নীলাঞ্জনা ঋতুশ্রী। ডাক্তারবাবু না থাকলেও ওনার স্ত্রী বাড়িতে থাকবেন, এটাই আশা করেছিল নীলাঞ্জনারা। বাড়ি রান্নার মহিলা দরজা খুলে দিতেই ভেতরে ঢুকেছিল ওরা। নীলাঞ্জনা দুপা এগিয়ে গিয়ে বলেছিল, ডাক্তারবাবু বা ম্যাডামকে একটু ডেকে দিন না, সরস্বতী পুজোর কার্ড দেব। উত্তরটা অবশ্যই মহিলাকে দিতে হয়নি। সামনে এসে দাঁড়িয়েছিল অভিরূপ। মিষ্টি করে হেসে বলেছিল, মামুনি বাপি কেউই নেই, ওরা একটু দরকারে বেরিয়েছে। নিমন্ত্রণটা অবশ্য আমাকেই করে যেতে পারো। কি খাওয়াবে তোমাদের স্কুলে? নিশ্চয়ই খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। নীলাঞ্জনা গাল ফুলিয়ে বলেছিল, মোটেই না, লুচি, আলুর দম, বোঁদে, রসগোল্লা সবই হবে। অভিরূপ বলেছিল, যা, খুব নিরাশ হলাম, খিচুড়ি খাওয়ালে যাওয়া যেত। ঋতুশ্রী বলেছিল, আপনি নিশ্চয়ই ডাক্তারবাবুর ছেলে, শুনেছিলাম আপনি সাউথ পয়েন্ট স্কুলে পড়েন, আপনাদের স্কুলে বুঝি শুধু খিচুড়ি আর বাঁধাকপির তরকারি খাওয়ায়? অভিরূপ বলেছিল, বাবা, এই গ্রামের মেয়েরা তো অনেক খোঁজ খবর রাখে। নীলাঞ্জনা বেশ মেজাজ নিয়ে বলেছিল, ভুলে যাবেন না, কলকাতায় থাকলেও এটা আপনারও গ্রাম। আপনার রুট কিন্তু এখানেই। ঠোঁটের কোণে হাসি টেনে অভিরূপ বলেছিল, ব্রিলিয়ান্ট, ঠিক আছে, লুচি খেতে যাব না হয়। কার্ড দুটো এগিয়ে দিয়ে নীলাঞ্জনা বলেছিল, আমাদের স্কুল তাহলে ধন্য হবে। মিটিমিটি হাসছিল অভিরূপ। আর কোনো কথা না বলে বেরিয়ে এসেছিল ওরা। সিঁড়ি দিয়ে নামতে নামতে ঋতুশ্রী বলেছিল, এই নীলা, ছেলেটা কিন্তু তোর দিকে খুব তাকাচ্ছিল, মনে হয় তোকে ভালো লেগেছে। কি হ্যান্ডসাম মাইরি, অবশ্য তুইও কিছু কম সুন্দরী নয়। নীলাঞ্জনা বলেছিল, ছাড় তো ওসব কথা, ও বড়লোকের ছেলে, তাতে আবার সাউথ পয়েন্ট স্কুলে পড়ে। কলকাতার মেয়েরা অনেক স্মার্ট আর গ্ল্যামারাস হয়, তাদের ছেড়ে ওর আমাকে ভালো লাগতে যাবে কোন দুঃখে? ঋতুশ্রী বলেছিল, বলা যায় কি কার কখন কাকে ভালো লেগে যায়? সরস্বতী পুজোর আগের দুটো দিন স্কুলের মধ্যেই কেটে গিয়েছিল বেশিরভাগ সময়। পুজোর দিন সকালে মায়ের একটা হলুদ রঙের সিল্কের শাড়ি পরে স্কুলে যাচ্ছিল নীলাঞ্জনা। ডাক্তার অনিমেষ চ্যাটার্জির বাড়ির সামনে আসতেই একটা আধফোঁটা হলুদ গোলাপ এসে পড়েছিল ওর গায়ে। চোখ তুলে তাকাতেই দেখেছিল অভিরূপ দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। ইশারায় বলেছিল চুলে আটকে নিতে। লাজুক হাসি হেসেছিল নীলাঞ্জনা। ভেতর থেকে একটা ডাক কানে আসতেই ব্যালকনি থেকে চলে গিয়েছিল অভিরূপ। সাংঘাতিক একটা ভালো লাগা নিয়ে স্কুলে ঢুকেছিল নীলাঞ্জনা। ঋতুশ্রীকে বলেছিল সব কথা। নিজের মাথা থেকে হেয়ার ক্লিপ খুলে নীলাঞ্জনার মাথায় গোলাপটা আটকে দিয়েছিল ঋতুশ্রী। স্কুল থেকে ফেরার সময় ঋতুশ্রী ইচ্ছা করে সঙ্গ নিয়েছিল নীলাঞ্জনার। চ্যাটার্জি বাড়ির কাছে এসে তাকিয়েছিল দোতলার বারান্দার দিকে। অভিরূপ দাঁড়িয়েছিল বারান্দায়। ঋতুশ্রী একটু জোরে বলেছিল, গেলেন না যে লুচি খেতে? ঠোঁটে আঙুল ঠেকিয়ে চুপ করতে বলেছিল অভিরূপ। তারপর একটা লাল গোলাপ আর ইউক্যালিপটাস গাছের ছোট্ট একটা ডাল ফেলেছিল ওপর থেকে। তাতে একটা প্যাডের কাগজ আটকানো ছিল গার্ডার দিয়ে। নীলাঞ্জনা ওগুলো তুলে নিতেই ঘরে ঢুকে গিয়েছিল অভিরূপ। গোলাপের পাপড়িগুলোর মতোই ইউক্যালিপটাসের পাতাগুলো খাতার মধ্যে রেখে দিয়েছিল নীলাঞ্জনা। রস শুকিয়ে গেলেও পাতাগুলো আজও আছে। চিরকুটটায় লেখা ছিল দুটো কথা,
আমাকে কাল চলে যেতে হবে, পরীক্ষা হয়ে গেলে আবার ঠিক আসব। সেদিন থেকে শুরু হয়েছিল নীলাঞ্জনার মনে মনে স্বপ্নের জ্বালবোনা। উচ্চ মাধ্যমিক দিয়ে আবার এসেছিল অভিরূপ, তবে একভাবে থাকতো না। সপ্তাহে 2-3 দিন এখানে থাকতো, বাকি দিনগুলো যথারীতি থাকতো কলকাতায় ওর জেঠু মনির কাছে। মা বাবা বাড়িতে না থাকলেও বাড়ির রান্নার মাসি আর সব কিছু দেখাশোনা করার জন্য ভোলাদা বলে একজন থাকতো। ওরা যদি মাকে কিছু বলে দেয় সেই ভয়ে কোনোদিন নিচে নেমে কথা বলতে সাহস পায়নি ও নীলাঞ্জনার সঙ্গে। তবে অনেক কথাই বলতো চোখের ভাষায়। ব্যালকনিতে দাঁড়িয়ে ওপর থেকে চকলেট ফেলতো নীলাঞ্জনার গায়ে। সেই সব চকলেটের ভেতরের সাদা কাগজে লেখা থাকতো শুধু নীলাঞ্জনার নাম। চকলেটের বিনিময়ে তেমন কিছু দিতে পারত না নীলাঞ্জনা। কাগজের ঠোঙায় ভরে গাছের বিলিতি কুল রেখে আসতো গেটের পাশের ঝাপড়া ঝাউ গাছটার ভেতর। তার সঙ্গে থাকতো ছোট্ট এক টুকরো কাগজ, যাতে লেখা থাকতো নীলাঞ্জনার নিজের পছন্দের কোনো কবিতার 2টো করে লাইন। সুযোগ বুঝে সেটা নিয়ে যেত অভিরূপ। পরদিন অভিরূপ চকলেটের কাগজে লিখে জানাতো যে ও খেয়েছে সেগুলো। এইসবের মধ্যে মিশে থাকতো অনেক ভালো লাগা। অভিরূপ কলকাতায় চলে যাওয়ার পর কিছুদিন খুব মন খারাপ করতো নীলাঞ্জনার, কিন্তু সেবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউটের পর যখন জানতে পেরেছিল অভিরূপ রাজ্যের মধ্যে যে 7ম হয়েছে, তখন থেকে আরও বেশি পড়াশোনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছিল। অভিরূপ যে ডাক্তারি পড়ছে সেটা জানা গিয়েছিল ওর বাবার পেশেন্টদের কাছ থেকে। তখন সব সময় নীলাঞ্জনার মনে হতো সবার আগে নিজেকে অভিরূপের যোগ্য করে তোলা দরকার। 2-3 মাস পরই একদিন শোনা গেল কলকাতায় একটা নতুন ফ্ল্যাট কিনেছেন ডাক্তার অনিমেষ চ্যাটার্জি। এবার থেকে তারা নাকি পার্মানেন্টলি ওখানেই থাকবেন। শুধু সপ্তাহে 1 দিন করে এসে ডাক্তারবাবু এখানকার চেম্বারে বসবেন। সত্যিই সেটাই হয়েছিল। অভিরূপ আর আসেনি একদিনের জন্য। অভিরূপের বিদেশ গমনের খবরটা অবশ্য জানতে পেরেছিল নীলাঞ্জনা অনেক বছর পর। নীলাঞ্জনার 2 চোখে তখন স্বপ্নের ঘোর। এরই মধ্যে বছরগুলো পেরিয়ে যাচ্ছিল দ্রুত গতিতে। সায়েন্স নিয়ে পড়াটা একটু ব্যয়সাপেক্ষ। বাবার প্রাইভেট ফার্মে চাকরির থেকে সংসার চালিয়ে 2 মেয়েকে পড়াশোনা করানোটাই বেশ কষ্টকর ছিল। তাই আর্টস নিয়েই পড়া শুরু করতে হয়েছিল নীলাঞ্জনাকে। ইংরেজি ভাষা শেখার ইচ্ছা ছোট থেকেই ছিল, তবে সেরকম কোনো সুযোগ হয়নি। উচ্চ মাধ্যমিক পাশের পর মনের সুপ্ত বাসনাটা আবার জেগে উঠেছিল। মনে হয়েছিল ইংরেজিটা ভালো করে জানা খুব প্রয়োজন। তাই ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছিল। নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে এই সংকল্প নিয়ে একটা একটা করে ডিগ্রি নিজের ঝুলিতে ভরছিল নীলাঞ্জনা। সব পরীক্ষার রেজাল্টই খুব ভালো ছিল, তাই MA BEd করার পর টিচারিটা পেয়ে গিয়েছিল প্রথমবার SSC দিয়েই। পোস্টিংটাও হয়েছিল বাড়ির কাছের স্কুলে। যে স্কুল থেকে পড়াশোনা করেছিল নীলাঞ্জনা সেখানে শিক্ষিকা হিসেবে জয়েন করে খুব খুশি হয়েছিল। ভীষণ খুশি হয়েছিল মা বাবাও। সংসারে যখন সবে একটু খুশির হাওয়া বইতে শুরু করেছিল, ঠিক তখনই বিনা নোটিশে চরম বিপর্যয় নেমে এসেছিল নীলাঞ্জনার জীবনে। চাকরি পাওয়ার মাস 3-4 পরই মাত্র 53 বছর বয়সে হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন বাবা। 5 বছরের ছোট বোন দীপাঞ্জনার তখন BSc 3rd ইয়ার। ভীষণ ভেঙে পড়েছিল মা আর বোন। ওদের সান্ত্বনার ভরসা দিতে গিয়ে বাবাকে হারানোর কষ্টটা নিজের বুকের মধ্যে চেপে রাখতে হয়েছিল নীলাঞ্জনাকে। এর বছরখানেক পর ওর ওপর চেপেছিল আরও বড় এক দায়িত্ব। গ্রাজুয়েশন করার পর আর কোনোভাবেই পড়াশোনা করতে রাজি হয়নি দীপাঞ্জনা। নীলাঞ্জনা অনেক সাধাসাধি করার পর শেষ পর্যন্ত পড়াশোনা না করতে চাওয়ার কারণটা জানিয়েছিল দীপা। বলেছিল ও বিয়ে করতে চায় ওর ভালোবাসার পাত্র সন্দীপ দাসকে। সন্দীপের মা খুব অসুস্থ, তাকে দেখার কেউ নেই। সন্দীপ অফিস গেলে একা থাকতে হয় ওনাকে, তাই তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চাইছে ও মায়ের জন্য। সন্দীপরা নিম্ন অসবর্ণ বলে বিয়ের ব্যাপারে খুব একটা মন ছিল না মায়ের। অনেক কষ্টে মাকে রাজি করিয়েছিল নীলাঞ্জনা। তারপর লোন নিয়ে বোনের বিয়ে দিয়েছিল। সন্দীপের মা মারা গিয়েছিলেন ছেলের বিয়ের 5-6 মাস পরই। তারপর সন্দীপ বেটার অফার পেয়ে বেঙ্গালুরুতে চলে যায়। বিয়ের 3 বছর পর দীপাঞ্জনাও একটা প্রাইভেট ফার্মে জয়েন করেছিল। সেই থেকে ওখানেই থাকে ওরা। মেয়েকে নিয়ে বছরে একবার আসে দুজনে। স্বাভাবিকভাবেই মায়ের সব দায়িত্বই এসে পড়ে নীলাঞ্জনার ওপর। অর্চনা দেবী অবশ্য বারবার মেয়েকে অনুরোধ করেছেন বিয়ের জন্য। বলেছেন তিনি ঠিক একা চালিয়ে নিতে পারবেন, কিন্তু সেসব কথার কোনোদিনই গুরুত্ব দেয়নি নীলাঞ্জনা।
মায়ের ডাকাডাকিতে তাড়াতাড়ি দরজা খুলল নীলাঞ্জনা। মা একা নয়, ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে চ্যাটার্জি বাড়ির পুরনো কাজের লোক ভোলাদা। অর্চনা দেবী বললেন, দেখ না নীলা, কি বলতে এসেছে ও তোকে। নীলাঞ্জনা ভোলাদার দিকে তাকালো। হ্যাঁ বলুন, কি বলবেন। ছোট দাদাবাবু আজ এখানে এসেছে। দাদাবাবু তোমাদের বাড়ি আসতে চায়। যদি তোমার আপত্তি না থাকে তাহলে রাত 8টার সময় আসবে। উত্তেজনায় বুকের ভেতরটা ধরাস ধরাস করছে নীলাঞ্জনার। দ্রুত নিঃশ্বাস পড়ছে। নিজেকে সামলে নিয়ে নীলাঞ্জনা বলল, আপত্তি থাকবে কেন? ইচ্ছা হলে উনি অবশ্যই আসবেন। অর্চনা দেবী বললেন, কত নামকরা ডাক্তার হয়েছে সে, আমাদের বাড়িতে এলে আমরা ধন্য হব। ভোলাদা বলল, ঠিক আছে, আমি গিয়ে ছোট দাদাবাবুকে আপনাদের কথা জানিয়ে দেব। এখন তাহলে আসি। ভোলাদা চলে যেতে অর্চনা দেবী বললেন, ওই রকম একজন মানুষ হঠাৎ আমাদের বাড়ি কেন আসবে কে জানে। তুই কিছু আন্দাজ করতে পারছিস? নীলাঞ্জনা ঘাড় নাড়ল। জানি না, তবে ঘরটা যাচ্ছে তাই হয়ে আছে, একটু গুছিয়ে ফেলতে হবে। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে রাতে রান্না করতে চলে গেলেন অর্চনা দেবী। তৎক্ষণাৎ ঋতুশ্রীকে ফোন করে খবরটা জানিয়ে দিল নীলাঞ্জনা। সেই সঙ্গে রিকোয়েস্ট করলো তাকে এক্ষুনি চলে আসতে। ত্রস্ত হাতে বিছানায় ছড়িয়ে থাকা বইপত্রগুলো বইয়ের তাকে গুছিয়ে তুলে রাখল নীলাঞ্জনা। ঘরের টেবিলটাও গুছিয়ে ফেলল। আলমারি খুলে 3টে বেড কভার বার করেছে, কিন্তু কোনটা বিছানায় পাতবে বুঝতে পারছে না। অনেকক্ষণ নাড়াচাড়া করছে ওগুলো হাতে তুলে তুলে। সময় যত পেরোচ্ছে ততই কমছে মনের অস্থিরতা। নিজের মনকে শাসন করল নীলাঞ্জনা। অভিরূপকে নিয়ে কিছু না ভাবাই উচিত এখন ওর। এত বয়স পর্যন্ত নিশ্চয়ই অকৃতদার নেই সে। এতদিনে তার সংসার আলো করে হয়তো সন্তানও এসেছে, হয়তো পুরনো পরিচয়ের সূত্র ধরে শুধু দেখা করতেই আসবে। এখন আরেকটা ব্যাপারটা পরিষ্কার হলো যে স্কুলে ওকে দেখে চিনতে পারেনি অভিরূপ। ভোলাদার কাছে খোঁজ খবর নিয়েই হয়তো জেনেছে নীলাঞ্জনার কথা। বাইরে স্কুটির শব্দ হতেই দৌড়ে গিয়ে জানালায় দাঁড়ালো নীলাঞ্জনা। ঋতুশ্রীকে দেখে নিশ্চিন্ত হলো, যাক বাবা, ও এসে গেছে, এবার ওই সব সামলাবে। ঋতুশ্রী একটা ব্যাগ ও একগোছা রজনীগন্ধার স্টিক হাতে নিয়ে ঢুকলো। নীলাঞ্জনা বলল, এগুলো কোথায় পেলি? বাজার হয়ে এলাম, হালকা কিছু সন্দেশ আর ভালো কফি আনলাম। কাকিমা পছন্দ করে না বলে তুই তো আবার কফি কিনিসই না। এখন তাড়াতাড়ি ফ্লাওয়ার ভাসটা দে। আর তোর তো এসব পাট নেই, তাই আমার রুম স্প্রেটাই নিয়ে এলাম। এর গন্ধটা একেবারে টাটকা চাপা ফুলের মতো। ম্লান হাসল নীলাঞ্জনা। কি হবে রীতা এত আয়োজনে? হয়তো কিছুই হবে না, তবু সে পুরনো কথা মনে রেখে তোর ভালো লাগার মানুষটা দেখা করতেও আসছে তো। তার সেই ভালো লাগাটাকে কিছুক্ষণের জন্য ধরে রাখার সামান্য প্রচেষ্টা করতে তোর অসুবিধা কোথায়? কয়েকটা মুহূর্ত আবার না হয় জমা হোক তোর সঞ্চয়ের ভাণ্ডারে। নীলাঞ্জনা মুখ টিপে হাসল। বাবা, তুই তো বেশ কাব্য করে কথা বলতে শিখেছিস দেখছি। ঋতুশ্রী জড়িয়ে ধরল নীলাঞ্জনাকে। সবই সঙ্গদোষ, বুঝলি? তোর মতো কল্পনা বিলাসীর কাছে এতদিন থাকার পর আমার ওপর তার প্রভাব পড়াটাই তো স্বাভাবিক। ঘড়িতে 8টার ঘন্টা বাজতেই ঋতুশ্রী বলল, দাঁড়া, মিষ্টির প্যাকেটটা রান্নাঘরে কাকিমাকে দিয়ে আসি আগে। ঋতুশ্রীর ওড়নাটা ধরে টান দিল নীলাঞ্জনা। তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, আমার খুব নার্ভাস লাগছে। মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল ঋতুশ্রী। মিনিট খানেক পরই কলিং বেলটা বেজে উঠল। ঋতুশ্রী রান্নাঘর থেকে ছুটে গিয়ে সদর দরজাটা খুলে দিল। মাত্র 4-5 মিনিটের রাস্তা, তাই গাড়ি নিয়ে না এসে হেঁটেই এসেছে ডক্টর অভিরূপ চ্যাটার্জি। হাত দুটো সামনে এগিয়ে স্বাগতম জানালো ঋতুশ্রী। ওর দিকে তাকিয়ে সামান্য হাসলো অভিরূপ। তোমার চেহারার পরিবর্তনটা বেশ লক্ষণীয়। কথাটা শুনে একটু চমকে গেল ঋতুশ্রী। ফাল্গুনের প্রথম শীতের একটা শিরশিরে ভাব রয়ে গেছে এখনো। ফুল হাতা কুর্তির ওপর লিলেনের ওড়নাটা চাদরের মতো মাথা থেকে গায়ে হালকা করে জড়িয়ে রেখেছে ও। তবে কি অভিরূপ ওকেই নীলা ভেবেছে? মজা করার ইচ্ছাটা সামলাতে পারল না রীতা। মোটা হয়ে গেছি তাই তো, অথচ উচিত ছিল রোগা হওয়া। 21টা বছর অপেক্ষায় থাকা তো কম নয়। তবে প্রগল্ভতা কিন্তু কমেনি একটুও। ধন্দে পড়েছে ঋতুশ্রী। তাহলে চিনতে পেরে গেছে নাকি ডাক্তারবাবু? আর একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? কটাক্ষ হেনে ঋতুশ্রী বলল, ডাক্তারবাবুর চেহারাটা অবশ্য অনেকটা একই রকমই আছে, তাই স্কুলে দেখে চিনতে অসুবিধা হয়নি। ঠোঁটের কোণে হাসি এনে অভিরূপ বলল, তুমিও স্কুলে রয়েছো বুঝি? নীলাঞ্জনাকে দেখলাম, কিন্তু তোমাকে তো দেখলাম না।
শেষ চেষ্টা করলো ঋতুশ্রী। মানেটা বুঝলাম না। আমি তো নীলাঞ্জনা। শব্দ করে হেসে উঠল অভিরূপ। মানুষের চেহারা বদলালেও চোখ দুটো বদলায় না। ওই দীঘল চোখের অতলান্ত দৃষ্টিকে ভোলা যায়? ওটা তুমি পাবে কি করে ঋতুশ্রী? আনন্দের হাততালি দিয়ে উঠল ঋতুশ্রী। আই অ্যাম সো হ্যাপি। ডাক্তারবাবু তাহলে নীলাকে ভোলেনি? তার সঙ্গে আমার নামটা মনে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো উত্তর না দিয়ে মুখ টিপে হাসল অভিরূপ। নিজের ঘরে দরজায় দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে এতক্ষণ সব শুনেছে নীলাঞ্জনা। অভিরূপ ওকে যে এতটা মনে রেখেছে সেটা ভেবে ভীষণ ভালো লাগছে। সংশয় আর ভালো লাগা মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। বুকের মধ্যে যেন দ্রিম দ্রিম রবে মৃদঙ্গ বাজছে। হাত দুটো বুকের ওপর চেপে ধরে বড় করে একটা শ্বাস নিল নীলাঞ্জনা। ঋতুশ্রী আর অভিরূপকে ওর ঘরের দিকে এগিয়ে আসতে দেখে পর্দার আড়াল থেকে তাড়াতাড়ি সরে এলো। বিছানার এক কোণে বসে পল গুনতে লাগলো। দরজার কড়াটা নাড়ালো ঋতুশ্রী। কাপা স্বরে নীলাঞ্জনা বলল, দরজা খোলাই তো আছে রীতা, ভেতরে আয় তোরা। ঋতুশ্রীকে পেছনে ফেলে ঘরে ঢুকলো অভিরূপ। লজ্জা লজ্জা মুখ চোখ তুলে তাকালো নীলাঞ্জনা। হাতের ইশারায় খাটের অন্য প্রান্ত দেখিয়ে বলল, প্লিজ বসুন। দরজার বাইরে থেকে ঋতুশ্রী বলল, তোরা কথা বল, আমি একটু কফি করে নিয়ে আসি। ঋতুশ্রী চলে যেতে অভিরূপ বলল, এখানে এসে জানতে পারলাম তুমি আজও একাই আছো। এর কারণটা কি আমাকে কি এখনো সেভাবে মনে রেখেছ? জানতে ভীষণ ইচ্ছা করছে। মুখে কিছু না বলে উঠে দাঁড়ালো নীলাঞ্জনা। আলমারি খুলে বার করে আনলো ওর গুপ্তধনের ভাণ্ডার। তারপর বিছানার ওপর ছড়িয়ে দিল সেগুলো। অভিরূপ অবাক বিস্ময়ে দেখল ওর মাধ্যমিক পরীক্ষার আগে তোলা দুটো পাসপোর্ট ফটো, খানকুড়িক লজেন্সের মোড়কের ভেতরের সেই সাদা কাগজগুলো, যাতে আছে ওরই হাতে লেখা নীলাঞ্জনার নাম, দুটো ভাঁজ করা প্যাডের কাগজ, শুকনো গোলাপের পাপড়ি আর ইউক্যালিপটাস গাছের শুকনো পাতাগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, আমি একটু বাড়ি থেকে আসছি। শুধু কফি নয়, ট্রে সাজিয়ে কফির পটের সঙ্গে মিষ্টির প্লেট ও ক্যাপসিকামের পকোড়া ভেজে নিয়ে ঘরে ঢুকল ঋতুশ্রী। ট্রেটার সামনে টেবিলে রেখে বলল, উঠে পড়লেন যে, এগুলো খাবে কে? সেদিকে একবার তাকিয়ে অভিরূপ বলল, খাবো তিনজনে মিলে, তবে একটু পরে। আমাকে যে বাড়ি একবার যেতেই হবে। কাউকে কথা বলার সুযোগ না দিয়ে ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল অভিরূপ। ঋতুশ্রী তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে বলল, বাইরে আমার স্কুটিটা রয়েছে, নিয়ে গেলে ভালো হতো। থ্যাঙ্কস জানিয়ে স্কুটিতে স্টার্ট দিল অভিরূপ। অর্চনা রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, কি হলো রীতা, ও চলে গেল? খাবে না কিছু? না না, চলে যায়নি, বললো এক্ষুনি এসে খাচ্ছি। বাড়িতে গেল কোনো জরুরি দরকারে। অর্চনা বললেন, তোর ভাজা পকোড়া ঠান্ডা হয়ে যাবে তো। ট্রেটা এগিয়ে দিল রীতা। তুমি এগুলো নিয়ে যাও কাকিমা, আমি তখন গরম করে নিয়ে আসব। বিছানায় ছড়িয়ে রাখা জিনিসগুলো জড়ো করে স্বস্থানে রাখার জন্য তৎপর হলো নীলাঞ্জনা। ঋতুশ্রী তাড়াতাড়ি টেনে নিল প্যাডের কাগজ দুটো। ওগুলোর ভাঁজ খুলতেই মনে পড়ে গেল 21 বছর আগের সে দিনগুলোর কথা। একটাই লেখা আছে, আমি বাবার বইয়ের র্যাক থেকে রবীন্দ্রনাথের শেষের কবিতা নিয়ে পড়েছি, তুমি পড়ে দেখো, খুব ভালো লাগবে। অন্যটায় লেখা আছে, আমাকে এবার চলে যেতে হবে নীলাঞ্জনা, আবার কবে তোমাকে দেখতে পাবো জানি না। নীলাঞ্জনার হাতে চিরকুট দুটো তুলে দিয়ে ঋতুশ্রী বলল, তোকে লেখা অভিরূপের প্রেমপত্র মনে হয় এই দুটোই, তাই না? নীলাঞ্জনা ম্লান হাসল। এইটুকুই? কত ভয়ে ভয়ে, কত রিস্ক নিয়েও তখন লিখেছিল ভাবত। হ্যাঁ, সেটা ঠিক। জানতে পারলে অনিমেষ চ্যাটার্জি হয়তো হান্টার পেটা করত। অভিরূপ ঘরে ঢুকলো একটা ডায়েরি নিয়ে, সঙ্গে একটা লাল গোলাপ। নীলাঞ্জনার বুঝতে অসুবিধা হলো না, আগের মতোই আজও ব্যালকনির টবের গাছ থেকে ছিঁড়ে এনেছে গোলাপটা অভিরূপ। গোলাপটা নীলাঞ্জনার হাতে দিয়ে বলল, 21 বছর পরও আজও ব্যালকনির গাছে গোলাপ ফোটে। নীলাঞ্জনা গোলাপটার ঘ্রাণ নিয়ে হাসল। ডায়েরির পাতাগুলো উল্টে উল্টে অভিরূপ বার করলো। 7-8টা কাগজের টুকরো, সবেতে 2 লাইন করে কবিতা লেখা। নীলাঞ্জনার হাতের লেখাটা চিনতে অসুবিধা হলো না ঋতুশ্রীর। নীলাঞ্জনা অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। ওর বিস্ময়ের ঘোর যেন কাটছে না। অভিরূপ ঋতুশ্রীর দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু তোমার বন্ধুর কাছে হারিনি। ঋতুশ্রী বলল, নীলার কাছে আপনি অবশ্যই হেরেছেন, ওর কোনো লাইফ পার্টনার নেই। হ্যাঁ, সে ব্যাপারে আমি একটু পিছিয়ে। লাইফ পার্টনারই বলো বা বেড পার্টনারই বলো, আমার জুটেছিল আমেরিকায় থাকতে। একজন নয়, দুজন, তবে ধোপে টেকেনি কেউ, আমার ব্যাড লাক।
ঋতুশ্রী উঠে দাঁড়ালো। এবার একটু অতিথি আপ্যায়নের ব্যবস্থা তো করা দরকার। অভিরূপ বলল, যাবে, তার আগে আমার বেড পার্টনারদের দেখে যাও। কথা বলতে বলতে নিজের মোবাইলের ইমেজ থেকে অভিরূপ বার করলো একটা ছবি। ঋতুশ্রী ঝুঁকে দেখলো একটা সাদা ধবধবে বড়সড় কুকুরকে জড়িয়ে ধরে শুয়ে আছে অভিরূপ। ঋতুশ্রী হাহা করে হেসে উঠল। কুকুর? নীলাঞ্জনা শব্দ না করে হাসলো। আমি কিন্তু আগেই বুঝেছিলাম। ঋতুশ্রী বেরিয়ে গেল খাবার আনতে। রান্নাঘর পর্যন্ত যেতে হলো না। দেখলো সব রেডি করে ট্রে হাতে এদিকেই আসছেন অর্চনা। রীতা ট্রেটা হাত থেকে নিতে নিতে বলল, তুমি ঘরে আসবে না কাকিমা? অর্চনা বললেন, তোরা গল্প কর, আমি চলে যাওয়ার আগে নিশ্চয়ই দেখা করব। খেতে খেতে গল্প করছিল ওরা। গল্প করছিল বললে ভুল হবে, কথা বলছিল অভিরূপ একাই। ওর কথাগুলো শুনছিল নীলাঞ্জনা আর ঋতুশ্রী। বাবার মৃত্যুর সংবাদ পেয়েছিলাম আমেরিকায় থাকতেই, তাও সেটা প্রায় 8 বছর হয়ে গেল। মা তখন সবে রিটায়ার করেছে। বাড়ি এসে মাসখানেক পরই মাকে নিয়ে চলে গিয়েছিলাম আমেরিকায়। এমনিতেই ভীষণভাবে কাজে জড়িয়ে গিয়েছিলাম। তারপর মা ওখানে থাকায় আর কলকাতার বাড়িতেই আসা হয়ে ওঠেনি। গত বছর মাও আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি একেবারেই একা। ঋতুশ্রী তাড়াতাড়ি সুযোগের সদ্ব্যবহার করলো। আর একা না থেকে টোপরটা পরে ফেলুন তো। অভিরূপ আর চোখে নীলাঞ্জনার দিকে তাকালো। এই বুড়ো বয়সে টোপর পরলে লোকে বলবে ভীমরতী। মোটেও না, 40 বছরে কেউ বুড়ো হয় না। আপনি তো মোটেই হননি। আর অন্যজন 38 বছর বয়সেও, সে তো একেবারে তরতাজা। দুজনকে এখনো বরকনের সাজে মন্দ লাগবে না। আপনি মত দিলেই আমি কাকিমাকে ডেকে নিয়ে আসবো। বলুন, ডাকবো? অভিরূপের ঠোঁটের কোণে এক টুকরো হাসি খেলে গেল। নীলাঞ্জনা রাজি থাকলে ডাকতে পারেন ওনাকে। নীলাঞ্জনার গলার স্বরটা করুণ শোনালো। এতদিন পর হলেও প্রস্তাবটা শুনে ভালো লাগলো। তবে এটা আর এখন সম্ভব নয়। এই বয়সে মা একা থাকবে, সেটা কি করে মেনে নেব আমি? অভিরূপ উঠে এসে নীলাঞ্জনার হাত দুটো ধরল। এইরকম একটা অজুহাতে আমাকে ফিরিয়ে দেবে তুমি? তোমার মা তোমাকে ছেড়ে একা থাকবেন কেন? এখন আমার মা নেই, তাই আমারও একজন মা পেলে ভালোই লাগবে। উনি আমাদের সঙ্গেই থাকবেন। তুমি রাজি হলে আর দেরি করব না। তবে টোপর পড়তে পারবো না। বিয়েটা কাগজ কলমে মিটিয়ে ফেলতে চাই। অভিরূপের সঙ্গে দেখা করার জন্যই এসেছিলেন অর্চনা দেবী। ওদের কথাবার্তা শুনে ভেতরে ঢুকতে সংকোচ হচ্ছিল, তাই এতক্ষণ দরজার বাইরেই দাঁড়িয়েছিলেন। এবার আর না ঢুকে পারলেন না। আনন্দের আতিশয্যে গলা কাঁপছে অর্চনার। আমার মেয়ের এত সৌভাগ্য হবে আমি তো স্বপ্নেও ভাবিনি। আমি এই বিয়েতে মত দিলাম বাবা। মেয়ের সুখের জন্য আমি সব মেনে নিতে রাজি। পায়ে হাত দিয়ে প্রণাম করে উঠে দাঁড়ালো অভিরূপ। আমাকে কাল সকালে কলকাতা চলে যেতে হবে। পরের সপ্তাহে আবার আসব। বিয়েটা তখনই সেরে ফেলবো। অর্চনা বললেন, আমার ছোট মেয়ে জামাই বেঙ্গালুরুতে থাকে। আমি আজই ওদের খবর দেব। তবে বিয়েটা রেজিস্ট্রি করে হলেও ছোট করে একটা অনুষ্ঠান না করলে ওদের ভালো লাগবে না। এই ব্যাপারে তুমি আপত্তি জানিও না বাবা। নীলাঞ্জনার দিকে তাকিয়ে হাসলো অভিরূপ। কনের সাজে একটু না সাজলে নীলারও তো ভালো লাগবে না। আর বন্ধুরা তো আছেই, তাই তো নীলাঞ্জনা? নীলাঞ্জনা লজ্জা পেয়ে মুখ নিচু করল। অভিরূপ আর ঋতুশ্রী বেরিয়ে গেল একই সঙ্গে। দীর্ঘ 21 বছর পর নিজের ভালোবাসার মূল্য পেয়ে আজ খুশির বন্যায় ভাসছে নীলাঞ্জনার মনটা। অভিরূপের দেওয়া গোলাপটাকে তুলে নিয়ে একটা ছোট্ট চুম্বন এঁকে দিল ওর পাপড়িতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।